মুখ গহ্বরের ভিতরে যদি কোনো অসুবিধা হয় সেখান থেকেও আমাদের শরীরের যে মেজর অর্গানগুলো রয়েছে সেগুলো এফেক্টেড হতে পারে, সেটি আসলে কিভাবে? হ্যাঁ, এটি আসলে আমাদের মুখের মধ্যে তো আসলে নানা রোগী হচ্ছে, দাঁতে ব্যথা হচ্ছে, মাড়িতে রক্ত পড়ছে। তো এখানে হলে আসলে কিভাবে শরীরে ছড়াবে অন্য অন্য জায়গা দিয়ে একটি বড় প্রশ্ন কিন্তু অনেকের মধ্যে এখন রয়েই যায়। আর এই জন্য তো অনেকের পাত্তাও দিতে চায় না। আপনি দেখেন কার্ডিয়াক রোগ বা হৃদরোগ, স্ট্রোক এই ধরনের রোগ কিন্তু বাংলাদেশে অনেক বেশি হচ্ছে। আপনি যে কোনো কার্ডিয়াক হাসপাতালে গিয়ে দেখবেন লাইন ধরে হার্টের রোগী বসে আছে, স্ট্রোকের রোগী তার প্যারালাইজড হয়ে বসে আছে, হাত পা নাড়াতে পারছে না। এই যে রোগগুলি রয়েছে, এই রোগগুলি তৈরির পিছনেও যে দীর্ঘমেয়াদী মাড়ির রোগের একটি কারণ হতে পারে এটা অনেকেই জানে না। যাদের মাড়ি দিয়ে রক্ত পড়ছে, কোনো পাত্তা দিচ্ছে না, এই মাড়ি দিয়ে যেই ব্যাকটেরিয়াগুলি ওখানে পুষে রাখছে বা যে জীবাণুগুলি পুষে রাখছে, এরা কিন্তু খুব সহজেই আমাদের রক্তবাহিকায় মিশে যেতে পারে। আর রক্ত কিন্তু হার্টে যাচ্ছে, আমাদের মস্তিষ্কেও যাচ্ছে। এই যে হার্টে বিভিন্ন ধরনের প্রদাহ তৈরির কিন্তু স্পষ্ট গবেষণায় প্রমাণ মিলছে। পাশাপাশি স্ট্রোক মানে কি? মস্তিষ্কে রক্ত প্রবাহর বাধাগ্রস্ত হয়ে যাওয়া। তো এই যাদের দীর্ঘমেয়াদী মাড়ির রোগ রয়েছে, সেই মাড়ির যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াল প্রোডাক্ট সব মিলে কিন্তু রক্ত যেই সঞ্চালন তার সেই নালীটা কিন্তু বাধাগ্রস্ত করতে পারে। ফলে যে স্ট্রোকের মতো ভয়াবহ দিক এটি তৈরির পিছনেও কিন্তু একটি কারণ হিসাবে দীর্ঘমেয়াদী মাড়ির রোগকে দায়ী করছে। পাশাপাশি গর্ভকালীন সময়ে যে সমস্ত মারা, বিশেষত মেয়েরা এই যে মুখের রোগে ভুগছে, খুব কমন কিন্তু গর্ভকালীন সময় মুখের রোগ কিন্তু খুব কম। আপনি দেখবেন ম্যাক্সিমাম মেয়েদেরই কিন্তু গর্ভকালীন সময় মাড়িতে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়। এটি একটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়, দাঁতে ব্যথা করে। তো এই ধরনের সমস্যা যদি তারা ওই সময় পুষে রাখে, তাহলেও কিন্তু আর্লি ডেলিভারি বা অপরিণত শিশু জন্মের একটি বড় অংশ এইটার জন্য দায়ী। উন্নত বিশ্বে গবেষণা হয়েছে, আমাদের দেশে পারফেক্ট সংখ্যাটি জানা নেই, বাট আমেরিকার মতো উন্নত বিশ্বেও কিন্তু বলা হচ্ছে প্রায় 16 থেকে 17% প্রিম্যাচিউর বেবি হওয়ার পিছনে গর্ভকালীন সময়ে মুখের রোগকে তারা দায়ী করছে। আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো, তবে এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে, অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়। কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, না কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কি ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। যাদের ডায়াবেটিস রয়েছে, কিডনি রিলেটেড সমস্যা রয়েছে, যাদের অন্যান্য কোমরবিডিটি ডিজিজ রয়েছে, তাদের আসলে ইয়ারলি কতবার চেক আপ করা উচিত? এই সব রোগ যাদের রয়েছে, তারা লম্বা টাইম বিভিন্ন ওষুধ খাচ্ছে, তারা কিন্তু এমনিতেই
তাদের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, যার ফলে দেখা যায় মুখের মধ্যে নানা রোগ হওয়াটা খুবই স্বাভাবিক। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের তো মুখের রোগ খুবই কমন। শুধু তাই না, যাদের হাইপার টেনশন রয়েছে তারা ওষুধ খায়, তাদেরও রয়েছে, যারা ডিপ্রেশনে থাকে, আপনি যেমন বলছিলেন, নানা রোগেই কিন্তু মুখের স্বাস্থ্যের একটি বিষয় রয়েই যায়। যাদের এই রোগগুলি রয়েছে তাদের নর্মাল মানুষের পাশাপাশি মুখের যত্নে কোনো অবহেলা আসলে করার কোনো সুযোগই নেই। বিশেষ করে সকালে নাস্তার পর রাতের ঘুমোতে যাওয়ার আগে নিশ্চিতভাবে দাঁতের সবগুলি পৃষ্ঠ পরিষ্কার করতে হবে। পাশাপাশি ডাক্তারের পরামর্শে তাদের একটু মাউথওয়াশ ব্যবহার করাও হয়তো মাঝে মধ্যে ভালো হবে, যাতে করে মুখের মধ্যে যে জীবাণু লুকায়িত থাকে সেগুলো যাতে ধ্বংস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো 6 মাস পর পর একটু পরামর্শ নিয়ে নিতে হবে। কারণ আমরা সবসময় বলে থাকি যে এই 6 মাস কেন দরকার, কারণ 6 মাসের মধ্যে সাধারণত ডেন্টাল কোনো রোগ শুরু হলে সেটা ব্যাপকতা পর্যায়ে পৌঁছায় না। তো শুরুতেই সেই রোগ ধরা পড়ে, আর ধরা পড়লে কি হয়, 3টি বিষয় হয়। একটি হচ্ছে চিকিৎসা পদ্ধতি সহজ হয়, আরেকটি হচ্ছে সময় কম লাগে, আর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে চিকিৎসা ব্যয় বা খরচও থাকে নিয়ন্ত্রণের মধ্যে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এনটিভির পক্ষ থেকে শুভকামনা রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ।